দিবাগত রাত প্রায় 2:30 বাজছে। লতিফের ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমোচ্ছে, তার মেয়ে জ্বালাতন করছে, শুতে পারা যাচ্ছে না। পুচকে সন্ধ্যার পর ঘুমিয়ে রাতে জাগে। কেবিনের দরজা ধাক্কা পড়ল। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্ব বুকে দরজা খুলতে হুড়মুড়ি করে ভেতরে ঢুকে দরজা আটকে দিল জয়। আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসল। লাইটটা জ্বালান ভাবি, বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয়। আল চেঁচাবেন না যেন ভুলো, তাতে শব্দ দূষণ হয়। মহিলা ভয়ে জবুথুবু হয়ে বলল, কেন আসছেন? জয় দুপাশে মাথা নাড়ল। লাইট জ্বালান। লতিফের ঘুম ভাঙল। ভয়ে শীতের রাতে ঘাম ছুটছে বেচারা শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিনের খুলে বুলেট চেক করতে করতে বলল, শরীর ভালো লতিফ ভাই? লতিফ উঠে বসার চেষ্টা করলো, পারল না। জয় পিস্তল লোড করে তাকালো। বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই, সব নীতিতে তাই। তবে বিশেষত রাজনীতি বিশ্বাসঘাতকতা শুকনো করিতে দাউ দাউ করে জ্বলা আগুনের মতো। আজ আমাদের সাথে গদ্দারি করছে, কাল মাঝারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত। আপনি যে কারোর জন্য ক্ষতিকর। এখন যেহেতু মাঝারের হয়ে কাজ করছেন, কয়েকদিন পর আপনার ছোবল মাঝারও খাবে। তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব, সবার ভালোর জন্য মারব আমি আপনাকে, মাইন্ড করেন না। লতিফ কিছু বলতে চাচ্ছিল, জয় হাত থামায়। শুনেছি ফেরাউনের মৃত্যুর দূতকে সামনে দেখে তবা করেছিল। আপনাদের আল্লাহ কিন্তু ওর তবা কবুল করেনি। মৃত্যুকে সামনে রেখে গুনাহ কবুল করলে সেই গুনাহগারের ক্ষমা পায় না লতিফ ভাই। লতিফ অবাক হয়। এই জলগম্ভীর জয়কে সে চেনে না। জয় চঞ্চল বদমাশ, সবসময় তার চোখে মুখে ফুটে ওঠে থাকে এক বিদঘুটে রসিকতার ভরা হাসি, শয়তানি, যার কথার উচ্চারণ অশুদ্ধ মূর্খতায় পূর্ণ। আজ জয়কে লাগছে উচ্চশিক্ষিত মৃত্যুদূত। তাই জয় বরফ শিল্পিণ্ড। সে পিস্তল তাক করে ধরল জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েকে জাপটে ধরে কাঁপছে। জয় জিজ্ঞাসা করলো, ছেড়ে দেওয়ার কথা ছাড়া আর কিছু বলতে চান ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয়ের নিষেধ কথাটা বলে আসমা, ছেড়ে দেন, কেন মারতেছেন, ছেড়ে দেন। জয় সঙ্গে সঙ্গে দাঁত চেপে এক চোখ বুঝে ট্রিগার প্রেস করলো, ঠিক যেন কিশোরীরা বন্দুক হাতে পাখিকে তাক করে রাবারের বুলেট ছড়ে। ভীষণ মজা ফুটে উঠে চোখে। ক্যাচ করে একটা আওয়াজ বেরোয়। আসমা খিচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশ ফুঁড়ে ঢুকে যায় লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। লতিফ শ্বাস ছুটছে। জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে। বাচ্চাটা আসতে চায় না। জয় হাসে। হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে, কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। জয় মেয়েটার ঝুঁটিতে হাত নেড়ে জিজ্ঞেস করে, চলো, তুমি বলো, তোমার আব্বুর উপর গুলি চালাবো না ছেড়ে দিব? তুমি যা বলবে তাই করবো, ভেবে চিনতে বলবে কিন্তু। গুলি চালালে কি হবে? জয় হাসলো। গুলি চালানোর পর তুমি তোমার আব্বুকে 1000বার ডাকলো, সে আর উত্তর দেবে না তোমার ডাকের। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আমার হাতের এই পিস্তল থেকে একটা বুলেট ছুড়ে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বিঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি টিকার দাবাতে শা করে একটা গুলি ছুটে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে। দারুণ লাগবে দেখতে, খুবই দারুণ লাগবে। কিন্তু আব্বু কথা বলবে না কেন? জয় সোজা হয়ে দাঁড়ালো। বুলেট গিয়ে কপালে লাগার পর কথা বলতে ইচ্ছে করবে না তোমার? শ্বাস নিতে ইচ্ছে করবে না, হাঁটতে ইচ্ছে করবে না, তাকাতে ইচ্ছে করবে না, উঠে বসতে ইচ্ছে করবে না, চুপচাপ শুধু চোখ বুজে শুয়ে থাকবে। শুয়ে থাকতে ইচ্ছে করবে, শুয়ে থাকবে। তার মানে আমি চকলেট আনতে বললেও সেটাও পাবো না? আমার সাথে খেলতে বে না আর? না। জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখ। জয়ের ভিতর বিদ্রোহ করে ওঠে। তার কিচ্ছু হচ্ছে? কপালে ডান বেয়ে চিটচিট করছে। মেয়েটা বলল, তাহলে গুলি মেরো না। জয় গম্ভীর হয়ে উঠল। মজাদার দৃশ্য। সেটা দেখতেও চাও না? চাই তো। তুমি তোমার কপালে কালো গুলি, আমি দেখি দারুণ দৃশ্য। জয় চোখ বুঝে দাঁত চেপে ধরে। স্বার্থপর বাচ্চা মেয়েটাও স্বার্থপর। দৌড়লে লতিফের কাছে যায় মেয়েটা। আব্বু তুমি দেখবে, ও আমাদের মজা দেখাবে। কি হলো, কলগুলি তোমার কপালে? আব্বু আল আমি দেখি। জয় তির্যক চোখে মেয়েটাকে দেখলো। ইচ্ছে করে মাথার উপর তুলে এক আছাড় মারতে। ভুরু কুচকে উপরে ফ্রেঞ্চ কাট চুলের এক গোছা পড়ে আছে, তা হাত চালিয়ে উপরে ঠেলে ভরল। চলেন যাই লতিফ ভাই, শহর নয়, জেলা ছেড়ে। আশেপাশে জেলায় নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে। দেশের শেষ সীমানায় চলে যান। যতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারবেন বুঝতে পারছি না
কসম দ্বিতীয়বার সাক্ষাৎ হলে আর মিস হবে না এই টার্গেট। এখন এক হাঁটায় বেরিয়ে যাব এখান থেকে। ফের ফিরে আসার ইচ্ছা জাগার আগে আমার নাগালের সীমানার বাইরে চলে যাবেন। আসমার দিকে চেয়ে হাসলো জয়। ওনাকে বোঝাবেন আজ ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা ভাবনা মাথায় আসতে পারে যে মারতে তো এসেছিল জয়। বেঁচে গিয়ে সুযোগ যখন পেয়েছি বদলা নিয়ে নিই। মেরে ফেলতে পারতো, সুযোগ পেয়ে আমি বদলা নিয়ে নিই। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা, তাই বলছি একটু বোঝাবেন। এমন ভাবার দরকার নেই, বোকামি করে ছাড়ছি না। আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণ বুঝতে পারবো ততক্ষণ আর ছাড়ার মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতে চাইছি না, কারণ এখন আপাতত ছাড়তে চাইছি। লতিফকে বলল, লতিফ ভাই, আমার মানুষ মারতে ওপেন লাগে না। হাতের প্র্যাকটিস আছে কম বেশি। বংশ পরম্পরার রক্তদোস্ত বদলা নিতে আজকে উপহার বা জীবনটা হারাতে আসবেন না। আমার দেওয়া উপহার কেউ যত্নে না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি, আর কোনোদিন দেখা হবে না। কোনোদিন ভালো থাকবেন। মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন, যেহেতু ওর কাছে বাম্মা দুটোই আছে। বেরিয়ে যায় জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পিছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে যায়। উদ্ভ্রান্তের মতো চেয়ে থেকে জয়ের যাওয়ার পরে ছেলেটা এলো কি থেকে, কি করলো, কিছুই কথা বললো, চলে গেল। অদ্ভুত অদ্ভুত, ভয়ানক অদ্ভুত। জয়ের নামে দুটো কেস ফাইল করেছে ঝন্টু সাহেব। অনেকগুলো অভিযোগ করতেও ছাড়েনি। সুযোগ পেলে কারো নামে মামলা দিতে কম নেই। এটা একটা কারণ আছে। বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধী 20-25টা অপরাধ ফাইল আলমারিতে ফেলে রেখে অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয়। হতে পারে মামলা শখানেক হলে একটু মাঠে নামবেন। ঝন্টু সাহেব কাঁচা লোক না। তিনি জয়ের সব রকম বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসেছেন। পুলিশকে বলছেন, শুনুন অফিসার, জয় জুয়া খেলে তো একবার একজনের বউ অবধি কেড়ে নিয়েছিল। আপনি জানলেন কী করে? খুব বিপাকে পড়লেন উনি। আমার কাছে খবর থাকে। আচ্ছা, তারপর? তারপর আর কি, মানুষের বউ তাসে জিতে কি হবে, সেও তাই করছে। কথাটা আংশিক সত্য, কিন্তু পুরোটা না। জয় সব রকমের বদ অভ্যাস উল্লেখ আছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ, মারিজুয়ানা সেবনের আহ, অভ্যাস আছে, এমনকি রাজনৈতিক দায়িত্বসমূহ ঠিকমতো পালন করে না। ভার্সিটির কাছে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার। সেসব ব্যক্তিগত দোষের জয়। কিন্তু আশাহত আসল দোষ হলো সে একজন লোককে মারাত্মক জখম করেছে। এছাড়া বহু মিথ্যে দোষারোপ করে কেস শক্ত করার চেষ্টা করছেন ঝন্টু সাহেব। কিন্তু ভাবার বিষয় হলো তিনি হামজার ব্যাপারে কিছু বলেননি। হামজা মাজাহারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছেন, সেটা উল্লেখ করেনি। কথাগুলো জানিয়ে কবির দম ফেলে। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকলো। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতে হামজা ধমকে উঠল, লুঙ্গি উঁচু করে বাঁধ। ঘর ঝাড়ু দেওয়ার জন্য আর ঝাড়ু কিনবো না, তোর লুঙ্গি যথেষ্ট। এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অবধি তুলে বাঁধলো। আর একটু তুললে ইজ্জতহানি হতে পারত। কবির কপাল চাপড়ালো। তার পিঠে চাপড় মেরে সোফায় বসে তরু ডাকলো, জয়, আদা, মশলা, মরিচ, পেঁয়াজ, রসুন মেরে একটু পানি গরম করে দে তো। তরু গলায় কুড়কুড়ানি উঠছে। তরু কটমট করে করতে করতে এসে বলল, একটু হলুদ, ধনিয়া গুঁড়ো, সরিষার তেল, জিরে দেই। যদিও গলার ব্যথা সারাতে কার্যকর হবে, তাহলে আলবাদ দিবি। সাথে একটু মাল মেশাতে পারিস। অন্তত সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি হবে। হামজা গম্ভীর মুখে বলল কর্কশ্বরে, লতিফকে রেহাই দিতে পাঠিয়েছিলাম তোকে। রেহাই? ছি, অপবাদ দিচ্ছেন। জয় বাংলার নামে শপথ করে বলতেছি, আমার তোমার পেছন বাঁচাইছি আমি। শীতল হামজা চোখে তাকিয়ে রইল। জয় বলে, সামনে ইলেকশন। মাঝার আর ওর আপন বাপ আমার নামে অলরেডি মামলা করছে। পলাশের সাথে পুন্দাপুন্দি চলছে। ভার্সিটি হলে সিন নিয়ে ঘূর্ণিঝড়। এই বাসগুলো আমি তুমি সহ পুরো পার্টি মিলে পেছনে পেদে দিতে পারে নিতে পারবো না। তো মনে করো এইসবের মাঝে আমি লতিফের ইন্নালিল্লাহি করে আর একটা বাস বাড়ানোর কি খুব দরকার ছিল? হামজা শব্দহীন হাসলো। তুই শুধু এই কারণে ওকে ছাড়িস নি? জয় কথা বলল না। হামজা বলল, লতিফকে যেন কোনোভাবে খুঁজে পাওয়া না যায়। তবে ওর গুম হবার সাসপেকশনটা শুধু মাঝার আর ওর বাপের উপর থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে দুটো মহিলা এসেছে হামজার কাছে জন্ম নিবন্ধন কাগজ সাইন করাতে। এটা কাউন্সিলরের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারে না। মশলার ঝাঁজ রিমি সহ্য হয় না, কাশি উঠে যায়। মুখে শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়ছে। কাজের মহিলাগুলো হাতের রান্না খাওয়ার অভ্যাস নেই এই বাড়ি পুরুষদের। তরু পানির পাত্র চুলোয় বসিয়ে গরম মশলা বের করলো। খুব তাড়ায় আছে। দুটো লবঙ্গ, এলাইচি, দু টুকরো আদা, এক চিমটি লবণ পানিতে দিল। দারচিনি দেবে কি না
তা ভাবার বিষয়। এত তাড়াহুড়ো করে পানি গরম করছো কার জন্য? জয়ের গলায় ব্যথা, পাগল হয়ে যাচ্ছে। রিমি কুটিল হাসলো। পাগল হচ্ছে নাকি? তোমায় বানাচ্ছে। কি বললো? কিছু বুঝলাম না ভাবি। এই জন্য তোমার এই দুর্দশা। কি দুর্দশা? বললে কুটনামি হবে, নিজে দেখলে ভালোভাবে অনুমান করতে পারবে। ওরে বাবা, ধাঁধা বানাচ্ছ কেন? বলো না কি হয়েছে আবার? আবার কি করছে সে? তোমার এই আহ্লাদের কতটুকু মর্যাদা আছে তোমার প্রাণপ্রিয় জয় আমিরের কাছে? তোর দুপাশে মাথা নেড়ে মুচকে হাসলো। তোমার যে ও কেন এত শত্রুতা ওর সাথে? অবশ্য আমার ভালোই লাগে তোমাদের এই ফাইট। আমার খুব খারাপ লাগে তরু তোমার জন্য। চোখ থাকতে অন্ধ, মাথায় দরজা বন্ধ, এমন লোকেরা খুব ভালোভাবে ঠকে যায় বুঝলে। ধুর, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার কিন্তু পানি গরম শেষের দিকে। কোন আশায় করছো এসব? তোর বিরক্ত হলো একটু, কিন্তু চেপে বলল, আরে কি করছি খুলে বলো না। আগে বলো, এই জয় আমিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ কোন আশায়, কি ভেবে? মুখটা ছোট হয়ে গেল তরুর, কথা বলতে পারল না। চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে গেল। জবাব দাও, কেন করছো এসব? তোর ছলছল চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল, এভাবে বলছো কেন ভাবি? আমার কিছু চাওয়ার নেই ওর কাছে। মায়া ভাবি, খুব মায়া। ওর তো কেউ নেই, আমি ছাড়া কে দেখবে ওকে? রিমির মুখে আচমকা মলিন হাসি নেমে এলো। স্নেহভরা তরুর দিকে চেয়ে বলল, গর্ধব মেলক, এটাই বোঝাতে চাইছি ওর অনেক আছে, তোমার কেউ নেই পাগল মেয়ে। ওর তুমি ছাড়াও লোক আছে। তোর বিভ্রান্ত হয়ে বলে, কে আছে? না ভাবি, যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই। রাগাবে না আমায়, আমি যা জানি তুমি জানো না। শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে, সাহস হচ্ছে না আমার। শুধু বলছি তুমি আজ থেকে এই নিমুখ হারামের ফাইভ ফরমাস খাটবে না, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। তোরও অবিশ্বাসে বোবা হয়ে গেল, চোখটা এবার ভরে উঠল। আস্তে করে ডাকলো, ভাবি। রিমি চোখ ফিরিয়ে নিল। সে কঠিন হবার চেষ্টা করে বোধহয় পাচ্ছে না। তরু রিমিকে আচমকা আহত হয়ে চেপে ধরল। কি হয়েছে ভাবি? তোমার কসম লাগে খুলে বলো। তুমি আমার উপর রাগটাগ ঝাড়ো, কিন্তু তো কখনো এভাবে কথা বলো না আমার সাথে। আগে ভাবতাম দেরিতে হোক তবে জয় তোমাকে এড়াতে পারবে না, অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। তোর ভুরু জোরালো। আগে যা ভাবতো এখন ভাবতে দোষ কি? রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেললো। তা জানতে তো এভাবে ভাই ফরমাস খাটতে দৌড়ে আসতে না। সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে, কিন্তু তুমি ওই নিমুখারামটার জন্য এত উতলা হয়ে ওর গোলামি খাটবে, এটা আমি দেখতে পারবো না। তরু কথা বলল না, তার বড় অস্থির লাগছে। রিমি বলল, তোমার আশিক জয়ামের বিবাহ করিয়া আনিয়ে সারিয়াছে। তরুণীতি খাতুন, চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু। বরাবর জয়ের উপর তোমার পাগলামি, আমার তোমার উপর শুধু মায়া হয়েছে। আমি জানতাম শীতের মৌসুমে গাছের পাতার মতো ঝরে পড়বেতেই হবে তোমাকে একদিন। সেই দিন এলো শেষমেশ। শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি। তোমার হামজা ভাইকে আমি ভালোবেসেছি তরু, তার বদলে সে শুধু নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করেছে। ক্ষমতালোভী নোংরা এক একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু, কাকা, মাঝার ভাইয়া, অবশেষে এই লোকটা। আমি সব বুঝি জানো, তবু এদের মায়া কাটাতে পারি না। তরু এই জগৎ ত্যাগ যেন করেছে যেন। সে চমকে গেছে কিনা বোঝা গেল না, তবে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয়ামের মিথ্যে বলে না, সে সেদিন বলেছে সে সেদিন তরুকে খুন করে এসেছে। জিজ্ঞাসা করলে বিয়ের কথা স্বীকার করতো, কিন্তু তরু জিজ্ঞাসা করেনি। জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যা নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে, আর এর তো সত্য। জয়ের ডাক শোনা গেল, তরু মরে গেছিস? গরম পানি দিয়ে যা, গলা আটকে আছে একদম, বের হ। ওগো আমি, তাড়াতাড়ি আয় বাল, শার্টটা আয়রন করে রাখিস নাই? কার বালটা পরে বের হবো আমি? তরুকে চুপচাপ তবুও চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি বলল, এবারই কোনো বেটা ছেলে মানুষ না, সবগুলো এক একটা রক্তক্ষেকো জানোয়ার। প্রমাণ না হওয়া অবধি বিশ্বাস না করলেও চলবে। এ কথা খুব তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি তো, এই জন্য। আজ রবিবার, রবি মানে সূর্য, তাই সূর্যটা নিজের সবটুকু তাপ ছেড়ে টকবকিয়ে করে উদিত হয়েছে আজ। সকাল 10:30টার দিকে মুস্তাকিন এসেছে, বসে আছে। অন্তু বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাসগত মাথায় ওড়না তুলে গিয়ে হাসে। বেশ্যার মাথায় ওড়নার পর্দা হাস্যকর। মুস্তাকিন মাথা নত করে বসে আছে, তার অভিব্যক্তি অব্যক্ত। কেমন আছেন মুস্তাকিন সাহেব? অন্তুর আওয়াজে নীরস মুখে তাকায় মুস্তাকিন। ঢাকায় ছিলাম, কিছু জানতাম না। কি থেকে কি হয়ে গেছে এই কদিনের ব্যবধানে। অন্তু হাসার চেষ্টা করলেন। কেন?
একদিনের ব্যবধান দেখবেন এই পৃথিবীর কেয়ামত ঘনিয়ে আসবে। যা ঘটবে তার আভাস খুব কম পাওয়া যায়। মুস্তাকিন সাহেব, কী ব্যাপার, তাকাচ্ছেন না কেন আপনি? ইচ্ছে করছে না কেন? বুঝতে পারছি না। আমার এতক্ষণে বিশ্বাস হচ্ছিল না, তাই সবে আপনার কথার ধরনে বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি। কী থেকে কী হয়েছে? মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসলো। সেদিন আবুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন। সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছু কিছু বদলাতো না, কিছু করার ছিল না ওখানে। ঘটনা রটে যাওয়া আর বাঁধ ফুঁড়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই। সেই পানিকে ফেরানো যায় না, রত্না মুছে ফেলা যায় না। ছাড়ুন সেই কথা। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, নিজেকে সামনে চোখ ফিরে নিল। কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে। আর লোকে কি বলল তাতে প্রভাবিত হবেন কেন আপনি? লোকের কথা আসে যায় না। অন্তু আলতো হাসলো, উদাসীন হাসি। খুব আসে যায় মুস্তাকিন সাহেব। আত্মসম্মান রাখবে ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন সম্মানে ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলে সেটা কেবল সম্মান। সম্মানের ব্যাপারটা হলো আপনারে বড় বলে বড় নয় সেই বড়। লোকে যারে বড় বলে সেই বড় হয়, কিন্তু লোকে যদি বড়কে ছোট বলে সেটাও ভুল। তাদের দৃষ্টিকোণ থেকে তো তা ঠিক। তাদের দেখানো হয়েছে বিধায় তারা ছোট্ট দেখেছে, নয়তো এত ছোট করে দেখার সুযোগ ছিল কোথায় তাদের? মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করলো, কিছু ভাবলো। সোফায় হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইল। হাতের গড়িটা ঝলঝল করছে। আজ অবধি মুস্তাকিন কখনোই পুলিশের ইউনিফর্ম দেখেনি অন্তু। প্রতিবার এমন ফর্মাল গেট আপে দেখা গেছে। পরীক্ষা চলছে না আপনাদের? আজ নেই, আজ শেষ হবে। দুপুর 2টোয় পরীক্ষা। একটু থেমে জিজ্ঞাসা করলো, আপনার তদন্ত কত দূর, কোনটা নিয়ে এগোচ্ছেন? অন্তু কাটাতে চেয়েছে, মুস্তাকিন টের পেল নতুন কিছু হাতে এসেছে। নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর। তাকাচ্ছিল না অন্তুর দিকে, নিজের বাঁ হাতে তর্জনী থাকা গাড়ির চাবিটার দিকে চেয়ে আছে। নতুন কিছু, পুরনোগুলো আনসার রেখে নতুন কেন? পুরনো কোনটার কথা বলছেন? অন্তু গভীর চোখে মুস্তাকিনের পরখ করে চোখে বলল, আখির রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি, ওর মেজো ভাই সোহানের খুনের রহস্য। বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে যেখানে সালমা খালারা থাকতেন, কিন্তু এখন তারা নিখোঁজ। চাঁদনি ভাবি সালমা খালা গেছেই বা কোথায়, হুট করে হারিয়ে গেছে, সেইখানে বড় ছেলের লাশ পাওয়া গেল। এগুলো কি পছন্দ হয়নি আপনার কেস হিসেবে? মুস্তাকিন একটু চুপ থেকে শান্তভাবে মাথা নাড়ল। সব মাথায় আছে, তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান, ক্লু। ক্রাইমগুলো শুধু হয়েছে, তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি এগোনো যায়। আখির কেসটা বন্ধ হয়েছে ফরেনসিক রিপোর্ট পাওয়ার সাথে সাথে, কারণ সেখানে একটা সাসপেক্টেডের বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না। সোহানের মৃত্যুর ব্যাপার সবার জানা, আর সেদিন সোহেল মরল ওটারও কোনো সূত্র নেই, শুধু ওই রক্তপুঁজ আর মেলাটোনিন হরমোন স্যাম্পল ছাড়া। অন্তু ভুরু জড়ালো। মেলাটিন হরমোন? সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল, এখন তার সন্দেহ আছে বিষয়টি নিয়ে। ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে সেটা ঝাপসা। আপনাদের আখির লাশ পাঠিয়েছিলেন, আপনাদের জানার কথা। চাঁদনি কোথায় আছে? কোথায় পাঠিয়েছিলেন লাশ? আমি পাঠাইনি, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল। ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না? পারলে দেবো আপনাকে, কিন্তু আপনার এসব জেনে কী হবে, কী প্রয়োজন? হাসলো মুস্তাকিন। অন্তু হাসার চেষ্টা করলো, কিছু বলল না। কালেক্ট করে জানাবো আপনাকে। উকিল হতে এখনও বছর কয়েক বাকি। এখনই এত খাটাবেন না, এনার্জি বাঁচিয়ে রাখুন, নয়তো বিতৃষ্ণা ধরে যাবে নিজের পেশার প্রতি। অন্তু কিছুক্ষণ নির্বিকার পরে জিজ্ঞাসা করলো, সোহানের ব্যাপারটা কি? কিছুক্ষণ নীরবতা, পরে চোখ তুলে তাকিয়ে একটা দম ফেলে বলল, যদি বলি সোহানকে জয়ামির মেরেছে বিশ্বাস করবেন? অন্তু ভুরু কুচকালো। অসম্ভব কিছু নয়, অবিশ্বাস করার মতো ব্যাপার দুনিয়াতে খুব কম আছে। কেন মেরেছে জয়ামির সোহানকে? রাজনৈতিক মামলা। সোহান মাজারের পার্টির লোক ছিল। তখন হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজিকে বিয়ে করছে। হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর, জয় ছাত্রনেতা হয়ে উঠেছে। হামজা পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছে রাজনীতি, কিন্তু এতে ঝন্টু মাঝহার বা হামজার শ্বশুর কোনো রকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার উপর একটা ভাঙন। এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝহারের সাথে, যা এখনও চলছে। সেই জেদ ধরে জয় সোহানকে অমানসিক মার মেরেছিল। এরপর ছেলেটা ক্যান্সার হলো, আর ওর চিকিৎসার জন্য সালমা খালাকে জমি বিক্রি করেছিল। অন্তু বিশেষ আগ্রহ পেল না। কিছু কথা অবশ্য নতুন, তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুনেছিল। কোনো চমকপ্রদ কাহিনী লাগলো না, কিন্তু চাঁদনির এই কথাটা খুব ধাক্কাধাক্কি করছিল। সাবধান না হয়ে একটাকে হারিয়েছে,
চাঁদনি সব কথাই ভারী, তবে এটা যেন মেয়েটার খুব উদাসীনতা আর রহস্য ভরেছিল। মুস্তাকিন বর্ণনা সাদৃশ্য আনতে পারল না তার সাথে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্ত প্রসঙ্গ বদলায়। আপনার বাবা মা কোথায় থাকেন? স্কুলে আমি আপনাকে দেখেছি, খুব কম দেখা হয়নি। আর ওনাদের ব্যাপারে কিছু জানি না। আম্মা দিনাজপুরে, তবে পাশের গ্রামে থাকেন, বাবা ঢাকায়। আচ্ছা, ওনারা একসাথে থাকেন না? আর ভাই বোন? আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না। পরে বলবো কোনো একদিন। মুস্তাকিন হাসল সামান্য। দরজায় করাঘাত। অন্ত আঁতকে উঠল অজান্তে। এই করাঘাত তাকে আতঙ্কিত করে তুলল। মস্তিষ্কের স্মৃতিতে দরজায় করাঘাতের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সংরক্ষিত আছে। দরজা খুলতে জয় প্যাঁচ প্যাঁচে হাসল। হোয়াটসঅ্যাপ ঘরবালি। সানগ্লাসে শার্টের নিজ প্রান্ত মুছে মুঠো করে ধরে তবে তাকালো চোখ তুলে অন্তুর দিকে। তবু যতক্ষণ মাথা নিচু করেছিল, বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে ধূর্ত ঠোঁট দুটো হাসছে। কথা শেষ হতেই বাতি সলতে কমানোর ক্রমশ আগুন বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিভল। কণ্ঠ চেপে জিজ্ঞাসা করলো, ও এইখানে কি করতেছে? অন্তু জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না। জয় ফিসফিস করে বলল, আমার অনুমতি আর ইচ্ছে ছাড়া তুমি পরপুরুষের সাথে সাক্ষাতে যাবে? এটা ঠিক না। নো, দিস ইজ নট ফেয়ার ঘরবালি। খুবই রাগ হচ্ছে ব্যাপারটাতে। অন্তু কিন্তু এবার মুচকি হাসলো। আপনার রাগের হওয়ার জন্য আমি খুব দুঃখিত জয় আমির, কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানো কি আমার বৈশিষ্ট্য নয়? অন্তুর এই দুঃসাহস আর উদ্ধত্ত জয়ের ভেতরের রক্ত টকবগিয়ে ফুটে তুলল। জয় দাঁত চেপে ধরে চোখ বুঝে বকে উঠল, শালিনী মেয়ে। জয়ের কপালে হাত রেখে সালাম দিল মুস্তাকিন। মুচকি হাসল মুস্তাকিন। বসুন, হালচাল ভালো? খারাপ থাকার জন্য যে বিশেষত্বটা দরকার সেটা আমার নেই। খারাপ থাকে ভালো মানুষেরা, আমি খারাপ মানুষ। অন্তু আবার এসে বসতে বাধা দিল জয়। ভেতরে যাও আরমিন, দ্রুত তৈরি হয়ে এসো, তোমার এক্সাম আছে। অন্তু নিষেধ শুনে বরং এসে বসলো। দুটো এক্সাম, 11টা বাজে। জয় ক্ষণকাল মেজের দিকে চেয়ে থেকে বলল, আজ পরীক্ষা পিছিয়েছে, 12টায় পরীক্ষা। হঠাৎ জয় বলল, আজ শেষ পরীক্ষা, ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষা সময় পিছিয়েছে। তো আপনি কথা এভাবে সারা বাড়ি হলে গিয়ে জানিয়ে দিতে আসছেন? তুমি অনুমতি দিলে তাই করব। ভার্সিটির সব ছাত্রীগুলোকে বিয়ে করব, এরপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসব, একটু জামাই আদর পাওয়া হবে। অনুমতি আছে, করে ফেলুন। মুস্তাকিন চুপচাপ বসেছিল। জয়ের মনে হলো তার দ্বারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা সম্ভব নয়। সে বিশাল বড় হেসে মুস্তাকিন বলল, তো মুস্তাকিন সাহেব কী কাজে এসেছিলেন সেসব যাক, আমার মনে হয় আপনার কাজ শেষ, এখন আসতে পারেন। আমার বউটারে পরীক্ষা আছে তো বাইরে হইতে হবো, ফর্মালিটির চোটে উঠে যাইতে পারতেছে না। ভদ্রলোকের মেয়ে তো, আপনি গেলে তবে উঠে যেতে তৈরি হয়ে যেতে পারবে। অন্তু চোখ বুঝলো। তামাশা তৈরি করতে জয়ের কোনো পূর্ব প্রস্তুতির দরকার পড়ে না। কিছুটা লেহাজ সংকোচ নেই তার মাঝে। কিন্তু আশ্চর্যের বিষয়ে মুস্তাকিন খুবই স্বাভাবিকভাবে বের হয়ে গেল। জয় একাই বসে রইল। কেউ উকি দিয়ে দেখল না জয়কে সেই করে। অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো। তার চোখ ফোলা, নাক লাল হয়ে আছে, কেঁদে এসেছে। বোরখা কই তোমার? চলুন, দেরি হয়ে যাচ্ছে। বোরখা পরে এসো, বসছি আমি। অন্তু খুব সাবলীলভাবে মাথা নেড়ে বলে, চলুন। জয় স্বর বদলে উঠল। আমি উঠলে এমন একটা থাপ্পড় মারব, কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা মানুন, তবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি মারা শেষ হবে, আমরা তত তাড়াতাড়ি বের হতে পারবো। জয় উঠে দাঁড়ালো অন্তুর সামনে। বোরখা না পরে কী প্রমাণ করতে চাইছো? আমি কিছু প্রমাণ করতে চাইছি না, ওই দায়িত্ব আপনার ছিল, তা আপনি খুব ভালোভাবে পালন করছেন। আর কিছু প্রমাণ করার দরকার নেই। এই শালীর মেয়ে, এই জন্য তুই ল্যাংটা হয়ে বাইরে যাবি? যার ইজ্জত নেই তার ইমান নেই, আর ইমান হলো পোশাক, সেই হিসেবে আমি ল্যাংটা। তোর যুক্তিরে চু ড্যাশ আমি। শালি, যা বললাম কর। যুক্তির সাথে খারাপ কাজ না করে তার পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি দিলেও পারেন। ঘরে পরপুরুষ ঢোকানো মেয়েলোক বোরখার মতো সম্মানিত পোশাক পরে না। জয় 4 আঙ্গুল দিয়ে অন্তুর গাল চিপে ধরল। আমার কোনো কর্মে আমার জীবনে আফসোস হয় না, তা করানোর চেষ্টা করলে মেরে পুঁতে রেখে দেব। আমার সামনে দুঃসাহস দেখে কম ভোগান্তি পোয়াস নেই। আগে যেভাবে চলতি সেরকম চলবি। বোরখা পরে আয়। এটা আমার বাড়ি, আম্মু হয়ে পাশের ঘরে আছে। আপনি আমার সাথে এমন করে তাদেরকে কষ্ট দিচ্ছেন, শুধু শুধু আমার ভেতরে জেদ বাড়ছে, কী লাভ? জয় গাল ছেড়ে গলা চেপে ধরল 2 হাত দিয়ে। অন্তু শ্বাসনালী আটকে এলো। জয় বলল, তোর ভয় লাগে না আমাকে? কোনো একদিন একদম শ্বাস আটকে মেরে ফেলবে শালীর মেয়ে। আমার কি বালবেটা মনে হয় তোর? আমি আমার মুখের উপর কথা বলা সহ্য করা
ভুলে গেছি বহু বছর, কেউ কথা কয় না। সেই সাহসটা রাখিনি কারো ভিতরে। তুই বলিস একমাত্র তুই, কেন? তোর কি বেশি প্রশ্রয় দেই আমি? নয়তো ভয় লাগে না কেন তোর আমারে? অন্তু কথা বলার প্রয়োজন মনে করল না। জয় নিজে গলা ছেড়ে দিল। অন্তুর চোখের শিরে রক্ত উঠে এসেছে। জয় কয়েক কদম শ্বাস ফেলল। অন্তু গলা শুকিয়েছে, পানি খাওয়া দরকার। অন্তুর বড় দুর্দিন এসেছে। তার আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করছে, কিন্তু অন্তুর কান্না পেল না। অসহায়দের কাঁদতে নেই। সাদা রঙের একটা সালোয়ার কামিজ পরনে, সাদা ধবধবে ওড়না মাথায় গায়ে জড়িয়ে ফাইলটা হাতে ধরে বেরিয়ে গেল অন্তু। গলাটা ব্যথা হবে খুব, কণ্ঠনালীতে চাপ ডেকেছে, মাথায় চাপ অনুভূতি হচ্ছে। অন্তু গলির ভেতরে অনেকটা এগিয়ে গেল। জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে গাড়ি দাঁড়িয়েছে। রাস্তাঘাটে মার খাস না আমার হাতে। অন্তু হেসে উঠল। উস, রাস্তাঘাটে দেহ ব্যবসায়ী হিসেবে কত খ্যাতি অর্জন করছি, কোনো হিসেব আছে আপনার কাছে? চারিদিকে তাকান, দেখবেন জানলা দরজা সব কিছুর ফাঁক ফোকর জোড়ায় জোড়ায় চোখ আমায় দেখতে মগ্ন। মার খেলে কি? গাড়িতে যায় বস, হেঁটেই যাব আমি। রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যতদূর পাড়ার রাস্তার দিকে হাঁটছিল, লোকে কেউ কেউ নিজেদের পায়ের কাছে থুতু ফেলছিল, ঘুষুর ঘুষুর করছিল। নষ্টামি করতে স্বামী নিয়ে দেখো কেমন ঢ্যাং ঢ্যাং কইরা রাস্তায় বাইর হয়েছে। আর এই জয়ের ছেঁড়াটা এত শয়তান, খাটার ছেঁড়া। বিভিন্ন ধরনের কথা ছিল। আজ আর শুধু অন্তুকে বলা হয়নি, শুনতে হলো জয়কে। জয়ের হাত পা শিরশির করছিল। বেশ কয়েকবার অনিন্দিত চলে গিয়ে আবার সামনে নিল নিজেকে। মোড়ের উপর তারা দুজন দর্শনীয় বস্তু হলো সবার কাছে। লোকের গাড়ি থামিয়ে হলো তাদেরকে দেখার সুযোগ হাতছাড়া করছে না, করা উচিত না। কয়েকদিন আগে জয় আমিরের নষ্টামি করে ধরা পড়ে এই মেয়েটাকে বিয়ে করছে, দেখা দরকার। জয়ের ইচ্ছা করলো অন্তুকে জবাই করে ফেলতে, তবে মনে হলো এই পরিস্থিতিতে ফেলার জন্য অন্তু হেঁটে এসেছে। অন্তু একটা রিক্সা রাখলো। ভার্সিটি গেটে নামিয়ে দিবেন? জয় লাম মেরে উঠে বলল, থানার দিকে গাড়ি ঘোরান মামা। অন্তু তাকালো। জয় না তাকিয়ে বলল, তোমার পরীক্ষা দুপুর 2টো। রাত গেল। কনকনে শীতের রাতে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহসিকতার ব্যাপার। তরুর ভেতরে আজ সেই বাতাস এসছে। হু হু করে শীতল বাতাস নাকে মুখে ঢুকছে। তরু দাঁড়িয়ে রইল বারান্দার গ্রিল ধরে। তুলির ঘরের ভেতর কোয়েলকে ঘুম পাড়ছে। জয় গান গাইতে গাইতে ঢুকলো। তুমি মাহারা ছেলে, জাহানারে ইমানে একরত্তি দিনগুলো, তুমি নকশি গাথার মাঠে জসিমুদ্দিনের মুঠোয় মুঠোয় মাটির ধুলি। তুলি গম্ভীর মুখে তাকালো। গান যখন ভুলভাল নিজের মনের মতো গাইবি, তখন নিজে গান বানিয়ে গাইতে পারিস। জয় আর চেঁচালো না। তুলি, ও তুলি, তুলি, তুলি রে, দোলনায় উঠে আমি দুলি, গাছের ওই ডাল ধরে ঝুলি। তুলি রেগে গেল, চিৎকার করে লাথি মারবো একটা। বের হ আমার ঘর থেকে, বাবু ঘুমাচ্ছে, যা বের হ। জয় বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়ালো। তরু চমকে উঠল। কিছু লাগবে আপনার? ডাকলেই হতো আমাকে। শোন তরু, তোকে একটা যোগ্য পাত্রের কাছে বিয়ে দিব। তুই যখন আমায় ভেবে জ্ঞান পাইবি। চলে গেছো তা থেকে নতুন একটা পেয়েছি, সরকারি চাকরিজীবী। পোলের আলো এসে অন্ধকার দূর করেছে বারান্দায়। সেই আলোয় তরু ছলছলে চোখ দুটো সজল হয়ে উঠল। জয় গ্রিলের উপর একটা ঘুষি মারল। চোখের মায়ায় পড়ার চেষ্টা। শিট শিট শিট, বাধা পড়ার সিস্টেম নেই ভেতরে। এরপর বাচ্চাদের মতো করে আহ্লাদ করে নাটক করে বুঝল, আমি পাখি ঘর বুঝি না। তরু হাসলো। তবু ঘর বাঁধলেন, না বুঝেই বাঁধলেন। ঘর বাঁধেনি, একটা জংলি বিলাইকে খাঁচায় পড়েছি, সেটাও পরিকল্পনাহীনভাবে। তুই দেখিসনি ওই শালিরে? শালি একদম ফায়ার, দেমাগ দেখলেই ভয় লাগে। আজ দেমাগি না হয়ে হেরে গেলাম নাকি? জিতে গেলেই, কারণ তুই আমায় পাসনি। খুব সুন্দরী সে, মানুষ হিসেবে তোর মতো সুন্দর না। শালির তেজ খুব বেশি। আর রূপ? হ্যাঁ সুন্দর আছে। আচ্ছা এত সাপাই গেতে হবে না। শুনুন, না পেতে পেতে এমন অভ্যস হয়ে গেছে আমি। আজকাল চেয়ে কিছু পাওয়ার কথা ভাবলে খুব ভয় লাগে, যেন কোনো অস্বাভাবিকতা তা। ছোট থেকে বাপের আদর পাইনি, মায়ের কোল আঁচল পাইনি, নিজের একটা ঠিকানা পাইনি। হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না। চা খাবেন আপনি? আদা চা খেতে ইচ্ছে করছে। আমার জন্য বানাতে যাচ্ছি, আপনার জন্য বানাবো? তরু চলে যায় জয়ের সামনে থেকে। জয় চুপচাপ দাঁড়িয়ে রয়। তুলি এসে বসলো পেছনে বেতের মোড়ায়। আজকাল জয়ের মনে হয় সে পাপ করে। আগে মনে হয়নি। আগে মনে হতো ওসব ক্ষমতা, ক্ষমতা আছে করে, এসব তার স্বাধীনতা। কিন্তু আজ ব্যাপারটা অনুশোচনা নয়। তরুর প্রতি যে এত স্নেহ এবং মায়াটা কাজ করে, সেটা খুব জ্বালাতন করছে। পরক্ষণে মনে হলো অনুশোচনা হতে পারে। পাপ বেশি হলে অনুশোচনা হয় মাঝে মাঝে, তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামানো উচিত নয়। হামজা ভাই বলছে পাপ জয়ের রক্তকণিকায় মিশে গেছে, তা ছেড়ে দিলে চলবে?
এ চলবে যতদিন না সে নিঃশ্বাস থামে। জয় চলে এলো। তুলি অন্ধকারাচ্ছন্ন বারান্দায় কোনায় বসে থাকে। আজ কতগুলো মাস বাপের বাড়ি এসে পড়ে আছে থাকা মেয়েটা চোখ দুটো উদাস। জয়ের সাথে কথা বললে ভালো লাগে। জয় ছাড়া কারোর সাথে সংলাপ বাড়ে না তার, চাপা স্বভাব। কিন্তু জয়ের ঠ্যাস মারা কপট কর্তৃত্বে তুলির ভেতরে শান্তি কাজ করে। পাগল যায় ঠাস মারতে মারতে সমস্যা শুনে নেয়। এরপর ধমকে উঠে আরেকটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আজ জয় নিজেই অশান্ত। ওকে থামিয়ে নিজের বিষাদ চাপাতে ইচ্ছে করলো না তুলির। রাত 1:30, দাবার বোর্ড নিয়ে বসলো জয়। অনেকক্ষণ দেখলো বোর্ডটাকে। এলোমেলোভাবে ইচ্ছে মতো এক একটা গুটিকে আরেকটার সাথে ধাক্কা মেরে সাজিয়ে দিল। হামজা এসে পাশে বসে। জয় না তাকিয়ে হেসে ওঠে। বউ রেখে আমার কাছে আসছো রাত দুপুরে, মতলব তো ভালো ঠেকছে না। হামজা কষে একটা ঘুষি মারল বাহুতে। বোর্ডটা ঘুরে নিজে নিল নিজের দিকে। খুঁটি সাজাতে হঠাৎ স্বর বদলে বলল, সব সয় বদনামি নয়, সেটাকে কানে আসতেছে তোর বদলতে। তোকে কি করা যায় তুই বল। কোথায় শুনলেন বদনামি? আর্মিনের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে 10 গ্রামে। জয় ভুরু কুচকায়। আজ যে সে তা নিজে প্রত্যক্ষ করছে সেটা চেপে গিয়ে বলে, কোন খা ড্যাশ চ্যাংড়া কি বলে বেড়াচ্ছে? ওই বাড়িতে আছে, লোকে কথা শোনাচ্ছে। এই বাড়িতে আসলে তো আর ওই শুয়োরের বাচ্চা সাহস হবে না কথা শোনার। সামনের শুক্রবার তো উদয় আনতেছি, এরপর দেখব কোন সমন্দির পোলার পেছন চুলকায়। শিওর? হ্যাঁ, আমি দেখবার চাই কোন বাইনদের জয়ামিরের ঘরের বউকে কথা শোনানো হিম্মত দেখায়। আমি জাস্ট এইটা দেখার জন্য হলেও তুলে আনবো। ওই বাড়ি চেংড়িশালি পড়ে আছে, কথা তো শুনবে। এটা তো আমার দোষ না, কিন্তু সমস্যা হলো লোকজন খুব উড়াউড়ি করতেছে। আচ্ছা আমি কি মরে গেছি? এরা আমার আজকাল পাত্তা দেয় না, যা তা করে বেড়াচ্ছে, আর আমি সহ্য করে যাচ্ছি। ঠিক করতেছি, হ্যাঁ, লোক দামই দিচ্ছে না আজকাল। হামজা ঘরে ঢুকলো। রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল। অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল, তোমার ভাই চাচারা হাত পা ধুয়ে আমার পিছনে লেগেছে। শ্বশুরবাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করতেই দিন যায়, আর সব পার্টি সামলাবো কখন? রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে। তখনই তড়াক করে উঠে এসলো রিমি। রিমির হাত থেকে ইস্ত্রি কেড়ে নিয়ে কপাল টান করে, পাঞ্জাবি পরাবে? এত বেখেয়ালি হয়েছে কবে? মার্জিয়ার শরীর দিন দিন গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পাচ্ছে। শরীরটা অসুস্থ হচ্ছে। ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তার মোড়ে রিক্সা নামিয়ে দেবার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া আনমনে বলল, বোরকা ছাড়া তোমাকে দেখতে একটু ভালো লাগে না অন্তু। জয়ামির কি বলে জানো, আমাকে খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না। কথাটার মর্ম আছে তাই না? তোমারও কি তাই মনে হয়? মনে আমার এখন তোমাকে দেখতে ভালো লাগছে না, এটা তোমার ভালো লাগতেছে? অন্তু অল্প হাসলো। চরিত্রহীনদের বোরকা পরতে নেই ভাবি। মর্জিয়া গম্ভীর হয়ে বলল, তাহলে ওই জানোয়ারের কথা বলবা না আমার সামনে। হইতে পারে তোমার স্বামী, কিন্তু আমার শ্বশুর একটা কথা বলতো, গুয়ের এপিডোপির সমান। তা খোঁচাতে গেলে তুমি নিজেই নাপাক হবে, ছিটে তোমার গায়ে লাগবে, তাতে তোর শরীর নোংরা হবে। এতে গুয়ের কি কোনো ক্ষতি আছে? তুমি কি করতে চাও বলো তো? তোমায় কিছু বুঝি না। কিছুই করতে চাই না। কিছু করতে চাওয়াটা এখন সবচেয়ে বড় করতে চাওয়াটা বিষয় আমার। মার্জিয়া ক্যাট করে উঠলো। আবার শুরু করলাম, বলছি না তোমার এসব হেলি কথা শুনলে রাগ হয় আমার? সহজভাবে কথা বলবে আমার সাথে। কঠিনের কী আছে? আপনাদের সমস্যা আমার বোরখা না পরা নিয়ে। আম্মু এ যেন কথা বলে না আমার সাথে। অন্তু চুপচাপ কিছুটা দূরে হেঁটে হঠাৎ বলতে লাগলো, আপনি ছিলেন না সেদিন, আমার গায়ে থুতু পড়েছিল, মানুষ ছুড়ে দেওয়া। কেন জানেন? পুরুষ ঘরে ঢুকেছি কাপড় খোলার অপরাধে। শুনতে খারাপ লাগছে। আরও খারাপ কথা শুনুন, টেনে হিঁচড়ে খুলে ফেলা হয়েছিল আমার বুক থেকে ওড়নার পর্দা। মাথায় জড়ানো গামছাটা কেড়ে নিয়ে চুলগুলো আলগা করে ফেলা হয়েছিল। এই সুন্দর যাত্রাপালকের দর্শ ছিল সেদিন হিউজ পরিমাণ। কিছু বলবেই? মার্জিয়া হাঁটার গতি কমে আয়। অন্তু নিঃসংযোগ নির্লিপ্ত কণ্ঠে বলে, ওড়না ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখলো, চোখের তৃষ্ণা মেটালো, নোংরামি করে ধরা পড়ার দায়ে বিয়ে দিয়ে দিল নাঙ্গের সাথে। এরপর সেই শরীর বোরখা জড়ানো, মুখে ঢাকনা, পাগলামি হবে না? মর্জিয়া তাকিয়ে রইল অন্তুর দিকে। অন্তু সাবধান করলো, সামনে তাকিয়ে হাঁটুন, হোঁচট খাবেন। বাড়ির গলির সামনে কয়েক পা এগোতে রাস্তায় লোক নেই। ওদের পার করে একটা গাড়ি গিয়ে থামলো সামনে। ওরা দুজন হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যাওয়ার সময় কেউ ডাকলো, শোনো। অন্তুর বুকটা ধক করে উঠল। প্রখর মস্তিষ্ক কণ্ঠস্বরটা চাপ ফেলে। এই কণ্ঠস্বর চেনে অন্তু। ফিরে তাকায়। হুডি টুপি মাথায় পলাশের। মসজিদ জানতে চায়, কে এই অন্তু? চেনো? এটা জয়ের বড় ভাই নাকি? অন্তু জবাব না দিয়ে ভাবির হাতখানা চেপে ধরে। পলাশ অজগর এগিয়ে আসে।
ঠোঁটে লেগে আসতো অস্থায়ী সেই হাসি। অন্তু সুদায়, ভালো আছেন? পলাশ হেঁটে উঠল। তোমাদের ওইখানে যাচ্ছিলাম, সেই কবে থানা থেকে আসলাম, এরপর আর খোঁজ নেই। অন্য সব লোকের এতদিনে বউ বাচ্চা সহ সব চলে যায়, তোমার সব সাথে কিছুই করলাম না তেমন। আগের সব ঋণকারীদের সাথে না ইনসাফি করা হয়ে যাবে না, দেখা যাবে ওরা অভিযোগ তুলবে। ওদের সাথে যা হয়েছে তোমাদের সাথে হয় না কেন? ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছেন। আসলে আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেনি। আমরাও ঋণী, ওরাও ঋণী। ওরা যদি কিছু দিন হারায়, এত অত্যাচারিত হয়, আমরা কেন না? পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো গাড়িতে ওঠো, একসাথে যাই। অন্তু মর্জিকে বলল, ভাবি আপনি চলে যান এইটুকু, আমি আসছি খানিক বাদে। পলাশ বলল, গাড়িতে গিয়ে আমার সঙ্গে কথা বলুন। চলুন আশেপাশে কোথাও কথা বলি। ভাবি আপনি বাড়িতে চলে যান, আমি আসছি। এটা পলাশ অজগার মুখরা বদমেজাজি মর্জিয়ার একদম মিইয়ে গেল। ভয়াত চোখে অন্তুর দিকে তাকিয়ে চেয়েছিল। অন্তু চোখে আশ্বাস দিয়ে বলে, যান, কিচ্ছু হবে না আমার, এইটুকু ভরসা রেখেছি নিজের উপর। আমাকে বলবেন ওষুধ কিনতে গেছি, আপনার অসুস্থ লাগছিল, আগে ফিরছি, আমি চলে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। মসজিদে যেতে যেতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। পলাশ অন্তুকে বলল, আচ্ছা তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না, গাড়িতে ওঠো, অন্য কোথাও যাই। পায়ে হেঁটে চলুন, একটু হাঁটাও হবে, সন্ধ্যার রাস্তা হাঁটতে খারাপ লাগবে না। পলাশ ভ্রু কুচকে ঠোঁট দুটো একপাশে বাঁকিয়ে হাসলো। অন্তুর ভেতরে ধুকপুক করছে, মস্তিষ্কে সেই আতঙ্ক ভুলতে পারেনি। পলাশ যে কফি শপে নিয়ে গেল, কফি শপে হিসাবে বেশ লাক্সারিয়াস। ভেতরে আলোকসজ্জাটা। পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয়। অন্তু বুঝলো কফি শপটা পলাশের নিজস্ব। পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসলো। অন্তু চারপাশে তাকাচ্ছিল, লোকজন নেই। ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছিল আলো আধারের সংমিশ্রণে। টেবিলের উপর 3টি গ্লাস, একটাতে টিস্যু রাখা, একটা পানির বোতল আর একটা কাচের ফুলদানি। ভয় পাচ্ছ? অন্তু উপর নিচ ঘাড় নাড়ল। পাচ্ছি। পলাশ হো হো করে হেসে উঠল। পেয়েও যান নাই, বসে পড়ো। পাবলিক প্লেসে দুষ্টামি করার ক্লাস পেরিয়ে এসেছি বহু বছর আগে। ছোট বয়সে ওসব করতাম, যাকে তোমরা ভদ্রলোকেরা বলো, ওই বখাটেপনা। পাবলিকের সামনে খেলি দেখানোর প্রাথমিক ছাত্রদের কাজ। আমি হাই স্কুলের মাস্টার। অন্তু পলাশকে যতক্ষণ দেখেছে ততবারে পলাশের ঠোঁটে হাসি আর জল চোখ দুটো ভয়ানক এক ইশারা খেলতে দেখছে। পলাশ কফি আনতে বলল একটা ছেলেকে, আপনার টাকা 2 দিনের মধ্যে দিয়ে দিব। আপনি ছাড়া আরও কিছু পাওনাদার আছে, জমি বিক্রি করতে হবে, জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেগুলো মীমাংসা হচ্ছে না বিধায় দেরি হচ্ছে। এর মাঝে আব্বুর ইন্তেকাল হলো। আমি আপনার কাছে 2 দিন সময় চাইছি, এবার আমি সময় নিচ্ছি। তোমার বাবা মরে গেছে? ইন্নালিল্লাহি। পলাশ দুঃখিত হওয়ার নাটক করলো। অন্তুর শরীর বেশ কিছুক্ষণ চোখে গিলে হাসি প্রসারিত করে বলল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, আপনার শরীর থেকে আসছে বোধহয়। অন্তু তাকালো। আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। হা হা করে হেসে উঠে পলাশ। গরু মূল্যে শকুন খোঁজ পায় কীভাবে? গরু মরার আগে সুগন্ধি খেয়ে মরে? মেয়েদের শরীরে নিজস্ব একটা ঘ্রাণ আছে, তার তুলনায় বিশ্বের কোনো পারফিউমের সাথে যায় না। অন্তুর শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। জীবনে তাকে কোন পর্যায়ের মধ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে তা এখন বুঝে ওঠা যাচ্ছে না। পলাশ গা ছেড়ে আরাম করে বসে ঘাড় বাঁকিয়ে বলে, ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরও ভালোভাবে পাওয়া যাবে। তাছাড়া খালি খালি চেয়ার ফাঁকা রয়েছে তোমার পাশেটা। অন্তুর দৃষ্টি টেবিলের উপর দিকে ছিল। মুচকি হেসে ফেললো অন্তু। শুধু ভাবছেন? এতটা আশা করিনি আপনার কাছে। আপনার এতক্ষণে বসে পড়ার কথা ছিল, আপনার সাথে ব্যাপারটা মানায় না। পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর পাশ দিকে ঝুঁকে আসে। চোখের পলকে অন্তু টেবিলে থাকা কাচের ফুলদানিটা তুলে কাঠের চেয়ারে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ফুলদানিটা ভেঙে 3 টুকরো। হাতে থাকা টুকরোটা পলাশের গলায় উঁচু করে ধরে স্বর্ণালীর উপরে ধরলো। পলাশ চমকে গিয়ে ঝুঁকে পড়া থেকে সোজা হয়ে উঠে অন্তু উঠে দাঁড়ালো। ভাঙা কাঠের চাপে পলাশের গলার চামড়া ছেদ করে কয়েক বিন্দু রক্ত বেরিয়ে আসলে। ভুললে চলবে না, সেদিন কোনো রকমে আপনার ডেরা ছিলাম, আজ পাবলিক প্লেস, জবাই করে রেখে যাব একদম। তারপর মরার পর যা যা করার করবেন আমার। জয়ামির আর আপনার মধ্যে ফারাক একটাই, জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত, মৃত্যুকে বোধহয় খুব একটা ভয় পায় না, কিন্তু আপনি মৃত্যুকে খুব ভয় পান। অন্তু কাচের টুকরো ফেলে ছুঁড়ে ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল। অন্তু বসে পড়ে চেয়ারে। পলাশ ধীরে ধীরে 2 কদম পেছায়। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেওয়ার সময় মুখ বিকৃত করে আচমকা রেস্তোরাঁ কাঁপিয়ে তোলে পলাশের ফেটে পড়া অট্টহাসি। বাচ্চাদের মতো হাতে তালি দিয়ে বলে, মাইন্ড ব্লোয়িং। আবারও হাসে হা হা করে। চেয়ারে বসে ধপ করে দৃষ্টি স্থির অন্তুর উপর। আমি ভাবছিলাম, আমি সত্যি খুব হয়রান হয়েছিলাম। জয় কাঁধ হলো কিসে তুমি জানো? মানুষ যেমন সিগারেট কেড়ে নেয়, ও সেভাবে মেয়ে ভাগাভাগি করছে আমার সাথে।
আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করে, অথচ ও আমায় চেনে। কিন্তু আমি সেদিন সেভাবে কাঁদছিলে, ছ্যা। আর 5টা মেয়ের মতোই লেগেছিল মাগার। এরপর এক চমক, থু, সোজা জয়ের মুখে। আমি খুব ভেবেছি আমার বউকে, বলছি তোমার কথা। পলাশ চট করে উঠল, কিছুক্ষণ চেয়ে রইল ধুম করে চুপচাপ। কিছু মনে পড়ছে এভাবে তুড়ি বাজানো। ওয়েট, আসছি 1 মিনিট। হাই কমিশন ব্র্যান্ডেড স্কচ হুইস্কি মদের বোতলে নিয়ে ফিরল, গোয়াল গোল করে গ্লাসে ঢেলে চুমুক দেবার আগে বলল, নেবে 1 সিপ? অন্তু বলল, হুম। চোখ বুঝে পুরো 1 শট শেষ করে গ্লাস টেবিলে রেখে এবার কথায় এনার্জি। তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল, শিট, হতাশ। আমি নিজেই ভাবনাই। উঠে যেতে যেতে বলে, জয় যেমনই হোক ওর রুচি ভালো, এটা আমি জানতাম, বড় বংশের ছেলে। আজ প্রমাণ হলো আরেকবার। একটা ট্রে এনে বসলো, তা থেকে 1 টুকরো আদা, কয়েকটা পুদিনা পাতা, সোডার কৌটো, খানিকটা সোডা, 2 টুকরো লেবু, 2 চামচ চিনি নিয়ে তাতে উস্কি ঢাললো। 2 চুমুক খেয়ে বলল, বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে। আমার বউ না থাকলে একটা চান্স নিতাম তোমার উপর। তোমাদেরকে 1 রাত পর ছেড়ে দেওয়া যায় না, বুঝলে? রেখে দেবার মতো তুমি। কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি, আসলেই বোঝা যায়। অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে। তোমার কাছে ভালোবাসার মানে কি বুঝি না। অন্তুর দিকে কফি এগিয়ে দিয়ে বলল, আমার সমস্যা কি জানো? আমাকে ভয় পাওয়ার লোকের তো অভাব নেই। সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসাবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরাও কারো সামনে খুব কাবু হয়ে যায়। দুনিয়ার খারাপ মানুষের একটা স্বভাব, এরা ভালো মানুষের উপর খুব সহজে পিছলা খায়, একে অপরের বিপরীত আকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ তারের মতো ব্যাপার। আর কি বুঝেছ? গা দুলি হাসলো পলাশ। সাধারণ দেখতে লোকটা, কোনো জাঁকজমতা নেই, অভিজাত্য আছে, তবে কোনো তাগিদ নেই ভিতরে। হুডি টুপি নামানো, নকশালদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো, জলজাল চোখের মাঝ দিয়ে খিলানোর মতো নাক, হাসলে গা ছমছম করে, অথচ সারাক্ষণ হাসে ঠোঁট দুটো। পলাশ জিজ্ঞাসা করলো, আর তো কথা বলছো না? শুধু টাকার জন্য এখানে এনেছি তোমাকে? তুমি চাইলে এই মুহূর্তে টাকা সব মুকুব করে, উল্টে আমি তোমাকে টাকা দিতে পারি। অন্তু চুপচাপ বসে রইল, মাথাটা ফাঁক লাগছে, উঠে যাওয়ার জন্য পা চলছে না। আচ্ছা, আর কি কি পর্যবেক্ষণ করছো আমার, বলো শুনি। তোমার কথা শুনতে খারাপ লাগছে না, স্যার? গলার কাছে জ্বলছে। এই কাজটা করলে? অন্তু বলল, এখনও তোমার তেমন কিছু জানা হয়নি। সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না। যা পর্যবেক্ষণ করছি। পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানের কাছে ফিসফিস করে বলে, তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা। তোমার মানুষ খুন করার ইচ্ছা বিদ্রোহ আমার পেশা। চলো এই নিয়ে একটা সিনেমাটিক খেলা খেলা যাক। ম্যানেজার এসে পলাশের হাতে একটা ইনটেক মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। পলাশ হিলিফ্রদে মদ ঠেলে নিতে নিতে বলে, তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে, আমার আদেশে থাকবে। ছেড়ে তো দিতে পারি না তোমাকে। বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি, যা বুঝলাম। তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে ততদিন খেলা তোমার, কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নিব আমি। আমি কোনো খেলা খেলছি না যদিও। আপনি আমার ভাইয়ের পাওনাদার। ভাই অপরাগ টাকা পরিশোধ করতে, তাই আমি আমার জিম্মায়। তবুও ধরুন আমি জিতে যাই। পলাশ হুডি টুপি মাথায় তুলে, কি চাও? তখন চেয়ে নিব। পলাশ মাথা দুলে হাসে, সাবধানে থেকো। আসছি, খোদা হাফেজ। পলাশ তর্জনী ও মধ্যমা আঙ্গুল ঠেকে সালাম জানানোর ভঙ্গিমায় মদের বোতলটা হাতে ধরে ধরে বেরিয়ে যেতে যেতে বলে, রুবেল, ম্যাডামকে কফি না খেয়ে যেতে দিস না। সোমবার বিকেল 4টা, ছাদের উপর পাশের পুচকি ছেলের ঘুড়ি ওড়াচ্ছে। তখন জয় কবিদেরকে দানা খাওয়াচ্ছিল। ঘুড়িটা ছাদে পড়তে ধরেছে, তা দেখে পুচকেটা ফের দেয় ইনি। লাঠাইটা অবধি জোর করে কেড়ে নিয়ে সে এখন নিজে ঘুড়ি ওড়াচ্ছে। সাদা লুঙ্গিটা দুপাশ থেকে এনে 2 ঠ্যাঙের মাঝে আটকে রেখেছে। খালি গায়ে গলায় লাল টকটকে চামড়াও গামছা ঝুলছে, কিন্তু লুঙ্গি গামছার সাথে হাতে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা ফ্ল্যাট স্যান্ডেল। এটা এক অসঙ্গতি, তার উপর আবার চামড়া স্যান্ডেলটার বেল্ট রাখা। দুর্দান্ত উড়ছে ঘুড়ি। পুচকে দাঁড়িয়ে কাঁদছে। জয়ের ভয়ে জোরে কাদার উপর নেই। জয় বলছে, কান্নার সাউন্ড কানে আসলে এখনই একদম দা দিয়ে কোপ মেরে শূন্যতে খাতনা করে দেবো। পুচকে এমন ভয়ানক রিস্ক নেয় না। সে নিঃশব্দে ফোবাচ্ছে, আর দেখছে না নিজের ঘুড়িটা জয়কে কীভাবে হানাদার বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে। জয় জিজ্ঞাসা করলো, তোর ঘুড়ির দাম কত? কাগজ কিনে বানাইছি, তুমি আমার ঘুড়ি দাও।
তোতলু শালা, এই কাগজ তো আর তোর রূপ দেখে দেয় নাই দোকানদার, যে ফটকা মারা সুরত কাজ, কাগজ দামি হয় 6 টাকা। তোর বোন আছে, বিয়ে হয়েছে, শিট। আমি মানুষ খারাপ হলো লোক ভালো, ভাবলাম তোর বোনকে জ্বালানোর দামে তোর ঘুড়িটা ফিরিয়ে দিব, সেই ঘুড়িতে গুড়। মাইনসে এটাই মিছিমিছি মুখে অরুচি আমার। বিয়ে দিবে ভালো কথা, আর কদিন পরে দিলেই আজ ঘুড়িটা ফেরত পেয়ে যাইতে। আমার ঘুড়ি দাও, ওয়েট। ওই শালা তোতলু, তোরে আমি জিজ্ঞাসি তোর বোন আছে কিনা, তুই বিয়ে হয়ে গেছে বললি কেন? বিয়ের প্রস্তাব দিছি আমি, তুলে আছাড় মারবো এক। ভ্যাভা করে কেঁদে দেয় পুচকা। জয় ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো, চুপ। এত বিশ্রীভাবে কেউ কাঁদে? হারুন ফাটার মতো গলা নিয়ে কাঁদিস কেন? যার কণ্ঠ ভালো না তার উচিত জীবনে না কাঁদা। নিচ থেকে কবিরের চেঁচানো শোনাচ্ছে, ভাই নামেন, আইছি তো। নাচবো এক চোট, আসতেছি। পায়ে মরিচা ধরা। ঘুড়ি সুতি লাঠাইয়ে পেঁচিয়ে তা ছুড়ে দিল। তোতলু, ধর তোর ঘুড়ি। আজ প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি, তোর ওই বিশ্রী কান্নার অভিশাপ সাথে করে গেলে দেখা গেল গাড়ি উল্টে পড়ে রইলাম। শ্বশুরবাড়িতে যাওয়াই হবে না। জীবনে বাসর না করে ম্যারেড ব্যাচেলার অবস্থায় মরা লাগবো। বাসর না করে মরা ঠিক না। কতকাল স্ট্রিট ফুড খাবো, এবার লিগালি ঘরের খাবার খেয়ে মরবো।